হ্যালো ক্লাস। আজকের আয়নিক কম্পাউন্ডসের শেপস অ্যান্ড কোঅর্ডিনেশন নাম্বার এইগুলো নিয়ে একটু আলোচনা করা হবে। ঠিক আছে, তাহলে আজকে যেটা টপিক সেটা হচ্ছে শেপস অফ আয়নিক কম্পাউন্ডস। বা যদি বাংলায় বলা হয় তাহলে বলা হবে আয়নীয় যৌগের আকৃতি। ঠিক আছে, আয়নীয় যৌগের আকৃতি বলছে যে আয়নীয় যৌগ তাহলে কী কী দিয়ে তৈরি হয়? একটা ক্যাটায়ন আর অ্যানায়ন, যেমন NaCl, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এগুলো কি হয়? এগুলো আয়নীয় যৌগ বা আয়নিক কম্পাউন্ডস। ঠিক আছে, বলছে যে এই আয়নিক কম্পাউন্ডসগুলো তৈরি হয় এই ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন এইগুলোর একটা রেগুলার জিওমেট্রি দিয়ে বা একটা সুষম জ্যামিতিক আকার দিয়ে। কিভাবে বলছে, পয়েন্টস করে আমি লিখে রাখছি। রেগুলার জিওমেট্রি বা সুষম জ্যামিতিক গঠন। ঠিক আছে, কেন সুষম জ্যামিতিক গঠন হয়? যাতে এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে বিকর্ষণ বল বা রিপালসিভ ফোর্স মিনিমাম হয় বা সব থেকে কম হয়। অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর মধ্যে বিকর্ষণ বল সব থেকে কম হওয়ার জন্য এরা একটা রেগুলার জিওমেট্রিতে থাকার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে কেন করে? যে টু লোয়ার কুলম্বিক রিপালসিভ ফোর্স, অর্থাৎ কুলম্বিক বিকর্ষণ বল যাতে সব থেকে কম হয়। এই যে ফান্ডামেন্টাল ব্যাপারটাকে মাথায় রেখে এরা একটা রেগুলার জিওমেট্রিতে নিজেদেরকে বিন্যাস করে বা নিজেদেরকে সাজিয়ে নেয়। ঠিক আছে, আচ্ছা, জিনিসটা কেন হয়? এই কুলম্বিক রিপালসিভ ফোর্সের অরিজিনটা কি দেখো। ধরো একটা ক্যাটায়ন আছে, আমি ওটাকে প্লাস করে দিলাম, মানে একটা ক্যাটায়ন, তুমি বুঝতে পারছো। আর ধরো একটা অ্যানায়ন আছে মাইনাস, এটা আগেও আমি করিয়েছিলাম। ব্যাপারটা কি, ক্যাটায়নটার সেন্ট্রালে নিউক্লিয়াস আছে, এর সেন্ট্রালে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে কি থাকে? প্রোটনস থাকে। তাহলে কি হবে? নিউক্লিয়াসগুলো কি করবে? এরা যখন কাছাকাছি আসবে তখন নিউক্লিয়াসটা কি করবে? যেহেতু নিউক্লিয়াসে শুধুমাত্র প্রোটন আছে, পজিটিভ চার্জ আছে, তাহলে কি হবে? এরা এক অপরকে বিকর্ষণ করবে, তাই তো। আবার দেখো বাইরে কি আছে? এগুলো ইলেকট্রন মহল আছে, বাইরে সবগুলো জায়গায় ইলেকট্রন আছে। আবার এরা যদি কাছাকাছি আসে তাহলে কি ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ হবে, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন দুটো মহলের মধ্যে বিকর্ষণ হবে। আবার কি দেখো, এর যে নিউক্লিয়াসে যে পজিটিভ চার্জটা আছে, সেই পজিটিভ চার্জটা কি করবে? এর যে ইলেকট্রনগুলো আছে তাকে আকর্ষণ করবে। আবার এর নিউক্লিয়াসে যে পজিটিভ চার্জটা আছে, এ কি করবে? এর যে ইলেকট্রনগুলো আছে এদেরকে আকর্ষণ করবে। অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ কাজ করবে। এবার এই আকর্ষণ বিকর্ষণটা যাতে সব থেকে এক মিনিমাম হতে হবে, মানে এমন একটা জায়গা নিজেদেরকে মেনটেন করতে হবে যার ফলে কম্পাউন্ডটা বা যৌগটা সুস্থিত হয় বা স্টেবল হয়। এইটা করার জন্য কি করে? এরা রেগুলার জিওমেট্রি বা সুষম জ্যামিতিক গঠনে বিন্যস্ত হয়ে যায়, টু লোয়ার কুলম্বিক রিপালসিভ ফোর্স। ঠিক আছে, আচ্ছা, এবারে এরা যে জিওমেট্রিটা করে, সেই জিওমেট্রিটা ডিপেন্ড করে কিছু ফ্যাক্টরের উপরে। কি ফ্যাক্টর? এক নম্বর বলছে যে আয়ন্স রেডিয়াস রেশিও, বা বলতে পারো আয়নগুলোর ব্যাসার্ধের অনুপাত, ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাত, দ্যাট ইজ আর প্লাস বাই আর মাইনাস। বলছে এই যে ফ্যাক্টরটা, এটাকে বলা হচ্ছে আয়ন্স রেডিয়াস রেশিও।
আর প্লাসটা কি? আর প্লাসটা বলতে পারো, মানে আর প্লাসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাটায়নের রেডিয়াস, রেডিয়াস অফ ক্যাটায়ন বা ক্যাটায়নের ব্যাসার্ধ। আর আর মাইনাসটা কি? রেডিয়াস অফ অ্যানায়ন, মানে অ্যানায়নের ব্যাসার্ধ। তাহলে এই আর প্লাস বাই আর মাইনাস বা আর প্লাস আর মাইনাসের যে রেশিও বা অনুপাতটা, এর উপরে ডিপেন্ড করে যে জিওমেট্রিটা তোমার তৈরি হবে। আর একটা পয়েন্ট কি, আর বলছে চার্জেস অফ দ্য আয়নস, অর্থাৎ আয়নগুলোর চার্জ কত। ধরো একটা ক্যাটায়ন ধরো মনোপজিটিভ বা তার একটা চার্জ আছে, ধরো Na প্লাস, ধরো অ্যানায়নটা ওখানে আছে Cl মাইনাস, মানে NaCl তৈরি করেছে, তাহলে Cl মাইনাসেরও কি একটা নেগেটিভ চার্জ আছে। অপরপক্ষে তুমি যদি বলতে পারো এখানে ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে দেখো ক্যালসিয়াম কি ডাই পজিটিভ ক্যাটায়ন বা Ca2+ লিখি, তাই তো ক্যালসিয়াম কীভাবে লিখি Ca2+, তাহলে ক্যাটায়নের চার্জ এখানে কত হচ্ছে 2, আর এখানে তুমি ধরো ক্লোরিন দিয়ে দিলে Cl মাইনাস, তাহলে এখানে ক্লোরিনের চার্জ কত 1, মানে তাহলে NaCl আর CaCl2 এই দুটো যে কম্পাউন্ড আছে এদের জ্যামিতিক আকার আরো আলাদা হয়ে যাবে, তাই তো। তাহলে চার্জেস অফ দ্য আয়ন্স এর উপরে ডিপেন্ড করে জিওমেট্রি। আচ্ছা এইগুলো তো বুঝতে পারছো না এখন, এই জিনিসটা কি আমি আস্তে আস্তে ধীরে ধীরে আসছি, ঠিক আছে, ফলো করো। আচ্ছা এখানে একটা জিনিস তোমাকে মানতে হবে, যেটা হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন এদেরকে হার্ড স্ফিয়ার বা কঠিন গোলক হিসাবে বলা হয়েছে। কঠিন গোলক বা হার্ড স্ফিয়ার, মানে এরা একদম শক্ত মার্বেলের মতো, ভেবে নাও এরা শক্ত মার্বেলের মতো। তাই তো তাদের একটা ফিক্সড রেডিয়াস আছে আর প্লাস আর মাইনাস। যদি এটা যদি এরম এরম হতো তাহলে তুমি রেডিয়াস কী করে বের করতে, সম্ভব না। তাই এদেরকে একটা শক্ত গোলক বা কঠিন গোলক বা হার্ড স্ফিয়ার হিসেবে এদেরকে দেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা ধরো আমি বললাম, ধরো NaCl যে কম্পাউন্ডটা আছে সেখানে সোডিয়ামের ব্যাসার্ধ মানে আর অফ Na+, রেডিয়াস অফ Na+, যেটাকে বলা হয়েছে ধরো এটা অলমোস্ট হয় 0.95 অ্যাংস্ট্রমের কাছাকাছি, আর আর অফ Cl মাইনাস সেটা অলমোস্ট হয় 1.81 অ্যাংস্ট্রমের কাছাকাছি। তাহলে আর অফ Na+ বাই আর অফ Cl মাইনাস কত হবে 0.95 বাই 1.81, এটা অলমোস্ট তোমার দিয়ে দিচ্ছে 0.525। তাহলে রেডিয়াস রেশিও জিনিসটা হচ্ছে এটা, এইভাবে রেডিয়াস রেশিওটা বের করতে হয়। তুমি যদি রেডিয়াস যদি জানা থাকে তোমার, তাহলে কি রেডিয়াস রেশিও বের করতে পারবে কি ক্যাটায়নের রেডিয়াস বাই অ্যানায়নের রেডিয়াস, ক্যাটায়নের ব্যাসার্ধ বাই অ্যানায়নের ব্যাসার্ধ করলেই তোমার রেডিয়াস রেশিও বেরিয়ে গেল, ঠিক আছে। এবার কিছু কিছু পয়েন্টস মাথায় রাখতে হবে। বলছে যে হায়ার দ্য আর প্লাস আর মাইনাস ভ্যালিউ, অর্থাৎ রেডিয়াস রেশিও বা ব্যাসার্ধের অনুপাতের মানটা যত বেশি হবে, হায়ার উইল বি দ্য কম্পাউন্ড স্টেবিলিটি, অর্থাৎ কম্পাউন্ড বা যৌগটা তত বেশি স্টেবল হবে। কি তাহলে কি বললো, যে যত আর প্লাস আর মাইনাসের ভ্যালু বেশি হবে তত কম্পাউন্ডটা বেশি স্টেবল হবে, ঠিক আছে। একটা রুলের মধ্যে পড়লো। আর বলছে যে এখানে একটা জিনিস দেখার আছে, যে এখানে অলওয়েজ বলছে যে আর প্লাস বাই আর মাইনাস এটা অলওয়েজ লেস দেন 1। কেন কোয়েশ্চেন আসতে পারে আর প্লাস বাই আর মাইনাস লেস দেন 1 হচ্ছে কেন। আচ্ছা আর প্লাস মানে কি, এক প্লাস কখন হয়, যখন সে ইলেকট্রনকে ডোনেট করে দেয়। যদি একটা মৌল বা অ্যাটম সে তার ইলেকট্রনকে ডোনেট করে দেয়, তাহলে কি হচ্ছে, তার বাইরের যে সেলটা আছে কক্ষপথটা আছে সেখানে ইলেকট্রন কমে যাচ্ছে। যদি ইলেকট্রন কমে যায়, আর নিউক্লিয়াসে কি, নিউক্লিয়াস থেকে তো প্রোটন বেরোচ্ছে না, যদি ইলেকট্রন কমে যায় তাহলে কি হবে, নিউক্লিয়াসটা আরও বেশি
শক্তি দিয়ে বাইরের যে ইলেকট্রনগুলো আছে তাদেরকে আকর্ষণ করবে, তাই তো? যদি বাইরে থেকে যদি একটা ইলেকট্রন, মানে কি ইলেকট্রনে তোমার ধরো আমার ইলেকট্রনের দল হালকা হয়ে গেল, তখন কি হচ্ছে, তখন নিউক্লিয়াসে প্রোটনদের দল ভারী, তখন তারা তাকে টানবে, অর্থাৎ আকর্ষণ বলটা বেশি হবে। আর যত টানবে নিউক্লিয়াসের প্রোটন, যত টানবে বাইরে ইলেকট্রনগুলোকে, তত কী হবে, যদি এদেরকে যদি টানতে থাকে তাহলে কী হবে, সাইজটা তত ছোট হয়ে যাবে। আর অ্যানায়নের সাইজ কেন বড় হচ্ছে? অ্যানায়ন কী হচ্ছে, এই যে ইলেকট্রনটা দিচ্ছে সেটা অ্যানায়ন কী করছে, মানে যে মেটাল যে মৌলটা তোমার আছে, অধাতু যেটা আছে, নন মেটাল যেটা আছে, সেটা কি এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে বাইরের সেলে, আউটার মোস্ট সেলে ইলেকট্রন বেড়ে যাচ্ছে। আর যদি ইলেকট্রন বেড়ে যায় তাহলে কী হবে, এই যে এত যে ইলেকট্রন এখানে বেড়ে গেল, তাহলে কী হবে, ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বেশি হবে। যদি বিকর্ষণ বেশি হয় কী হবে, তারা একে অপরের থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এই সেলটা এক্সপ্যান্ড হবে, বাড়বে, তখন এর সাইজটা বড় হয়ে যাবে। অপরপক্ষে কী বলতে পারো, ইলেকট্রনের দল ভারী হয়ে গেছে, কারণ বেশি সংখ্যক ইলেকট্রন চলে এসছে। আর তখন কি, প্রোটন তো কনস্ট্যান্ট, প্রোটন যা আছে তাই আছে, তাহলে তখন কী হবে, তখন সেই বল দ্বারা একে আকর্ষণ করতে পারবে না, এই ফোর্স দ্বারা এদেরকে অ্যাট্রাক্ট করতে পারবে না, যার ফলে কী হবে, সাইজটা ইনক্রিজ হবে। জিনিসটা ক্লিয়ার তো? আচ্ছা, এই জন্য সবসময় বলছে যে এর ব্যাসার্ধ, অ্যানায়নের ব্যাসার্ধ সবসময় বেশি হয় আর ক্যাটায়নের ব্যাসার্ধ সবসময় কম হয়, তাই আর প্লাস আর মাইনাসটা ইজ অলওয়েজ লেস দেন 1 হয়। ঠিক আছে, মাইনাস আবার বলে দিও না, মাইনাস টাইনাস কোনোদিন হয় না, কীভাবে হয় না, ব্যাসার্ধ কোনোদিন নেগেটিভ হতে পারে, ব্যাসার্ধ কোনোদিন নেগেটিভ হতেই পারে না, তাই মাইনাস হবে না, জিরোও হবে না। জিরো হওয়া মানে কি, আর প্লাস মানে ক্যাটায়ন তো নেই, আর প্লাস যদি জিরো হয় তাহলে এই জিনিসটা জিরো, তার মানে ক্যাটায়ন তো নেই। আর ক্যাটায়ন যদি না থাকে তাহলে কি করে তোমার কম্পাউন্ড তৈরি হচ্ছে? ঠিক আছে, তাহলে জিরোর থেকে বেশি হচ্ছে কিন্তু একের থেকে কম হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার স্ট্রাকচারটা নিয়ে একটু কথা বলা যাক, যে কীভাবে এরা স্ট্রাকচারটা তৈরি করছে। ঠিক আছে, আচ্ছা এই অবধি দেখে নাও, পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, এবার আমি যেটা শিখব সেটা হলো যে এরা কিভাবে স্ট্রাকচার তৈরি করে। তাহলে আমি স্ট্রাকচার নিয়ে কিছু কথাবার্তা বলি। স্ট্রাকচার বা এদের আকৃতি, যৌগগুলোর যে আকৃতি সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। বলছে যে অ্যানায়নগুলো যেহেতু সাইজ বড়, সেহেতু কি হয়, অ্যানায়নগুলো প্রথমে একে অপরের কাছাকাছি এসে তারা প্যাকিং তৈরি করে। আচ্ছা, জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। অনেকে অনলাইন ডেলিভারি নাও, অনলাইন ডেলিভারিতে কী হয়, একটা ধরো ছোট্ট একটা জিনিস তুমি অর্ডার করেছো, কিন্তু তাকে কি করে সেফটি দেওয়ার জন্য চারদিকে কত বক্স, কত বাবল র্যাপ, কত কিছু কাগজ টাগজ দিয়ে প্যাক করা থাকে। কাকে? তোমার যে মেন প্রোডাক্টটা আছে ওটাকে সেফটি দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট কিন্তু ছোট, কিন্তু দেখো তাকে যারা সেফটি দিচ্ছে তারা কিন্তু অনেক বড় বড়। যেহেতু এখানে অ্যানায়ন বড়, তাই অ্যানায়ন কি করছে, অ্যানায়ন অ্যাজ অ্যানায়ন ইজ বিগ, তারা কি করবে, দে ফর্ম প্যাকিং, অর্থাৎ অ্যানায়নগুলো প্রথমে প্যাকিং তৈরি করছে। এ দেখো এরকম চারদিকে এসে প্যাকিং তৈরি করলো। যদি প্যাকিং যদি তৈরি করে তাহলে দেখো মাঝখানে দেখো তুমি, আচ্ছা আমি প্রথমে কি বলেছিলাম, এরা নিরেট গোলাকার, কঠিন, হার্ড স্পিয়ার কনসেপ্ট এটা। আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করো, এদেরকে তুমি মার্বেল ভাবো, তুমি বাড়িতে তুমি 4-5টা মার্বেল নাও, এবার সবগুলো মার্বেল তুমি কি করো, এক জায়গায় নিয়ে আসো, নিয়ে এলে যদি এক জায়গায় নিয়ে আসো তারা কি পরস্পর লেপ্টে যায়, একদম লেপ্টে যায় না, লেপ্টে যাবে না। দেখবে যে তারা কাছাকাছি এসে ঠিক ওদের মাঝখানে দেখো একটা ছোট্ট জায়গা কিন্তু তৈরি করে, ফাঁকা জায়গা, তাই তো? যদি এরা যদি খুব কাছাকাছি চলে আসে তাহলে দেখো এদের মাঝখানে ছোট্ট কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ফাঁকা জায়গা, তো এটাকে বলা হচ্ছে এই জন্য ভয়েড। এই ভয়েডে কে থাকে, এগুলো কি, এগুলো সব অ্যানায়ন, আমি এ দিয়ে লিখে রাখছি। এই ভয়েডে কে থাকে, এই ভয়েডে চলে আসছে ক্যাটায়ন। বোঝা গেল? যত ভয়েড সাইজ বড় হবে তত ক্যাটায়ন বড় হবে, যত ভয়েড সাইজটা ছোট হবে তত ক্যাটায়ন ছোট হবে।
বুঝলে? তাহলে কি হলো, অ্যানায়নগুলো যেহেতু বড়, ওরা কি করে, ওরা প্রথমে একে অপরের কাছাকাছি এসে প্যাকিং তৈরি করে। এটা কি করে, প্যাকিং তৈরি করে। আর প্যাকিংয়ের ফলে এদের মাঝখানে যে শূন্যস্থানটা সৃষ্টি হয়, যেটাকে বলা হয় ভয়েড, সেই ভয়েডে কে থাকে, ক্যাটায়ন থাকে। ক্লিয়ার? আচ্ছা, এইখানে একটা কনসেপ্ট কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, অ্যানায়ন মানে কি, সব নেগেটিভ চার্জ, সব ঋণাত্মক তড়িৎ আধান। আবার এরা যদি একে অপরকে টাচ করে যায়, সেটা কি হবে না? সেটা কিন্তু হবে না। কারণ দেখো, এরা নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কী করবে, একে অপরকে রিপেল করবে বা একে অপরকে বিকর্ষণ করবে। যদি বিকর্ষণ করে তাহলে কি হবে, এরা একে অপরের সঙ্গে কিন্তু যুক্ত হবে না, কিন্তু কাছাকাছি থাকবে। অর্থাৎ অ্যানায়নগুলো বা সেম চার্জ, যদি ক্যাটায়ন যদি চারদিকে থাকতো, সেম চার্জ কি করবে, তারা একে অপরের সঙ্গে টাচ করবে না। তাহলে আরেকটা কি রুল লেখা যাক, রুলটা হচ্ছে, আচ্ছা যেহেতু অ্যানায়ন যেহেতু প্যাকিং তৈরি করছে, আমি অ্যানায়নকে নিয়ে লিখি যে অ্যানায়ন ক্যান নট টাচ ইচ আদার। ঠিক আছে, অ্যানায়ন তারা একে অপরকে টাচ করতে পারবে না। কারণটা কি, বিকজ অফ রিপালশন। যারা বাংলায় লিখবে লিখে নাও যে অ্যানায়নগুলো একে অপরকে স্পর্শ করতে পারবে না। তার কারণটা কি, কারণ তাদের মধ্যে বিকর্ষণ হবে। কারণ কি, তারা সেম চার্জ, তাদের মধ্যে বিকর্ষণ হবে। ঠিক আছে, এইটা জানতে গিয়ে একটা টার্ম যেটাকে ইন্ট্রোডিউস করা হলো এখানে, সেটাকে বলা হচ্ছে, শিখে রাখো এটা, এটা পরের দিকে যখন 12-এ উঠবে, তখন 12-এর উপরে কমপ্লিট একটা সলিড স্ট্রাকচারের উপরে একটা কমপ্লিট ফিজিক্যাল কেমিস্ট্রি একটা লেকচার আছে। ঠিক আছে, সেটা তখন করানো যাবে। এখন জেনে রাখো, এইখানে একটা টার্ম ইন্ট্রোডিউস করা হলো যেটাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার। বাংলায় বলা হয় সবর্গাঙ্ক সংখ্যা। সবর্গাঙ্ক সংখ্যা, খুব খটোমটোটা বাংলায় কি করা যাবে, আর শিখতে হবে। ঠিক আছে, সবর্গাঙ্ক, মনে হয় বানানটা ভুল লিখেছি হয়তো, জানি না। সবর্গাঙ্ক সংখ্যা, তোমরা মনে রাখো কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বার। এইটার ডেফিনেশনটা যেটা বলা হয়েছে, বলছে দ্য নাম্বার অফ অ্যাটমস অর আয়ন্স সারাউন্ডিং এ সেন্ট্রাল আয়ন ইন এ কম্পাউন্ড ইজ কল্ড কোঅর্ডিনেশন নাম্বার। জিনিসটা কি, আমি লিখে দিই ইংলিশে, দ্য number of ions surrounding a central ion in a compound is called coordination number। জিনিসটা খুব বুঝতে অসুবিধা হচ্ছে, কিছুই না। ধরো এখানে ক্যাটায়ন আছে, এটা কি ক্যাটায়নটা যেহেতু মাঝখানে আছে, এটা কি সেন্ট্রাল আয়ন, যে মানে যেটা একটা মাঝখানে আছে, সেন্ট্রাল আয়ন। এই সেন্ট্রাল আয়নের চারদিকে যতগুলো অ্যানায়ন থাকবে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। অর্থাৎ ধরো একটা অ্যানায়ন ধরো মাঝখানে আছে, আমি ধরলাম একটা অ্যানায়ন মাঝখানে আছে, সেই অ্যানায়নের চারদিকে যতগুলো ক্যাটায়ন আছে, তাকে বলা কি হবে, তাকে কি বলা হবে, তাকে বলা হবে কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার তো? যে ধরো একটা কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ডের সেন্ট্রাল আয়নটা যেটা আছে, তার চারদিকে বিপরীত চার্জগ্রস্ত যতগুলো আয়ন থাকবে, তাকে বলা হবে কোঅর্ডিনেশন নাম্বার। যেমন ধরো এই কম্পাউন্ডটা আমি ধরলাম, এর কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, 4। কারণ কি, দেখো সেন্ট্রাল আয়ন কি, ক্যাটায়ন, এর দেখো চারদিকে 4টে অ্যানায়ন আছে। যেহেতু 4টে অ্যানায়ন আছে চারদিকে, তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক সংখ্যা হবে 4। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এই যা কিছু আমি পড়াচ্ছি, কোনো কিছুই মুখস্থ করার কোনো দরকার নেই। টুকটুক করে লিখে রাখো, নিজেরা জিনিসটা বোঝো। আমি কিন্তু বোঝাচ্ছি ব্যাপারটা। তুমি এই কোঅর্ডিনেশন নাম্বার যেটা আছে, এই ডেফিনেশন তুমি পেয়ে যাবে, যে কোনো স্ট্যান্ডার্ড বইতেই পেয়ে যাবে। বাট ডেফিনেশনটা তখনই মনে থাকবে যখন তুমি জিনিসটাকে বুঝতে পারবে। তো কমপ্লিট জিনিসটাকে বুঝে নাও, তারপরে তুমি ডেফিনেশন তুমি নিজের মতো করে লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, টপিকে ফিরে আসি। তাহলে কোঅর্ডিনেশন নাম্বারটা বোঝা গেল। আচ্ছা, এবার একটা একদম কনসেপচুয়াল জিনিস, এটা বোঝার চেষ্টা করো। বলছে যে এই রেডিয়াস রেশিও বা ব্যাসার্ধের অনুপাতটা, এটা
যত ইনক্রিজ করবে বা যত বাড়বে তত কোঅর্ডিনেশন নাম্বার, আমি সংক্ষেপে সিএন লিখে রাখছি, কোঅর্ডিনেশন নাম্বার তত ইনক্রিজ করবে বা বাড়বে। আর যত কোঅর্ডিনেশন নাম্বার বাড়বে তত কম্পাউন্ডের স্টেবিলিটি বাড়বে। কারণ আগেই বলেছি আর প্লাস আর মাইনাস যত বাড়ে তত কম্পাউন্ডের স্টেবিলিটি বাড়ে, আবার আর প্লাস আর মাইনাস যদি বাড়ে তত কম্পাউন্ডের কোঅর্ডিনেশন নাম্বার বাড়ে। এই জিনিসটা বুঝতে হবে কেন কি করে হলো। আর প্লাস আর মাইনাস কখন বাড়তে পারে? যখন আর প্লাসটা বড় হবে। আর প্লাস যখন বাড়বে আস্তে আস্তে তখন এই রেশিওটা বাড়বে। মানে কি, ধরো 2/5 আর 3/5 কোনটা বড়? 3/5 তো, কারণটা কি, 3 বড়। তাহলে আর প্লাস যত বড় হবে তত এই রেশিওর মানটা বাড়বে। আচ্ছা, এবার এই আর প্লাস বড় হওয়ার সঙ্গে বা এটার সঙ্গে এর সম্পর্ক কি? কোঅর্ডিনেশন নাম্বারের ডেফিনেশনটা মনে করো, বলেছি ধরো যে একটা সেন্ট্রাল যে আয়ন আছে, ধরো একটা সেন্ট্রাল ক্যাটায়ন আছে, তাকে ঘিরে সব থেকে বেশি যতগুলো অ্যানায়ন থাকতে পারবে সেটাকেই কি বলবে? কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক সংখ্যা। যেমন এখানে 4টে আছে তো 4 এটা। এবার দেখো আমি বললাম যে আর প্লাস বেড়ে গেছে। আর প্লাস বেড়ে গেছে মানে কি, ক্যাটায়নের ব্যাসার্ধ বেড়ে গেছে বা ক্যাটায়নের রেডিয়াস বেড়ে গেছে, মানে এই জিনিসটার সাইজ বেড়ে গেছে। ঠিক আছে, এবার একটা নর্মাল জিনিস, বাড়িতে একটা তুমি মার্বেল নাও, কাঁচের মার্বেল থাকে তো, একটা ছোট কাঁচের মার্বেল নাও, একদম ছোট। তাহলে এই ছোট কাঁচের মার্বেলে এই চারদিকে যে সারফেস এরিয়া আছে, এই সারফেস এরিয়াগুলোকে ঘিরে রাখার জন্য ধরো বড় বড় অ্যানায়ন এসছে কাছাকাছি। এই একটা অ্যানায়ন, খুব কাছাকাছি আমি নিয়ে আসতে পারি এই একটা অ্যানায়ন, এই একটা অ্যানায়ন। এর বেশি কি আমি আনতে পারবো না। এর বেশি আনলে কি হবে, তখন অ্যানায়ন অ্যানায়ন টাচ হয়ে যাবে। আর অ্যানায়ন অ্যানায়ন যদি টাচ হয় সেটা রুলের বিরুদ্ধে, কারণ কি সেম চার্জ একে অপরকে টাচ করতে পারে না। এরা টাচ করতে পারছে কিন্তু এরা একে অপরের সঙ্গে টাচ করতে পারবে না। এখানে একটু টাচ হয়ে গেছে, এটা কিন্তু ভুল, এটা কিন্তু টাচ করতে পারবে না। ঠিক আছে, এবার ধরো এই ক্যাটায়নের সাইজটা তুমি একটু বাড়িয়ে দিয়েছো, ধরো আমি এরম করে দিয়েছি, তাহলে এর সারফেস এরিয়াটা এখন বা পরিসীমা তুমি যেটা বলতে পারো, সারফেস এরিয়াটা বেড়ে গেছে। মানে কি, তুমি কাঁচের মার্বেলটা একটু বড় করে দিয়েছো। এটা একটা ছোট কাঁচের মার্বেল ছিল, ছোট কাঁচের মার্বেলের চারদিকে ধরো তুমি পাথরের বড় বড় মার্বেল তুমি সেট করছো, এমনভাবে সেট করছো কি তারা একে অপরকে টাচ করবে না। তাহলে কম সংখ্যক করতে পারবে, কারণ কি এর সারফেস এরিয়া কম। এটা যেহেতু বড়, দেখো এখানে তুমি যদি 1, 2, 3, 4, 5টা, মানে আমি জাস্ট ছবি দেখাচ্ছি, একটা নর্মাল ছবি দিয়ে। তুমি এটাকে যদি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার যদি ভাবো, তুমি যদি একটা মার্বেল নাও, তার চারদিকে তুমি অন্য বড় সাইজের মার্বেল দিয়ে তুমি তাকে ভরাট করার চেষ্টা করছো, তাহলে কি সেন্ট্রাল যে মার্বেলটা বা সেন্ট্রাল যে আয়নটা আছে তার সাইজ যত বাড়বে তার সারফেস এরিয়া তত বাড়বে। যত বেশি সারফেস এরিয়া বাড়বে তত বেশি অ্যানায়নকে সে নিতে পারবে বা তত বেশি অ্যানায়ন প্যাকিং করতে পারবে। তাই দেখো, তাহলে যত সাইজ বড় হচ্ছে ক্যাটায়নের তত আর প্লাস আর মাইনাসটা বাড়ছে। আবার যত সাইজ বড় হচ্ছে ক্যাটায়নের সে কি করছে, তত বেশি সংখ্যক অ্যানায়ন চারদিকে নিতে পারছে। আবার যত বেশি সংখ্যক অ্যানায়ন নিতে পারবে তার কোঅর্ডিনেশন নাম্বার তত বেশি। এখানে সংজ্ঞায় কি বলা আছে, যে একটা ক্যাটায়নের চারদিকে যত সংখ্যক বেশি সংখ্যক অ্যানায়ন থাকতে পারবে, যত সংখ্যক অ্যানায়ন থাকতে পারবে তাকে কি বলা হবে, তার কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে দেখো, যত ক্যাটায়নের সাইজ বড় হবে তার চারিদিকে তত বেশি অ্যানায়ন আসতে পারবে, তাহলে তার কোঅর্ডিনেশন নাম্বার তত বাড়বে। তাহলে এই জিনিসটা বোঝা গেল কি বললাম, কেন হয়েছে। তাহলে রেডিয়াস রেশিও যত বাড়বে তত কম্পাউন্ডের কোঅর্ডিনেশন নাম্বার বাড়বে, আর কম্পাউন্ডটা তত বেশি স্টেবল হবে বা সুস্থিত হবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে। এবার এই কতগুলো অ্যানায়ন একটা ক্যাটায়নকে ঘিরে থাকলে তার কোঅর্ডিনেশন নাম্বার কেমন হয় তার একটা চার্ট আছে, সেই চার্টটা আমি বলছি। ধরো
ক্যাটায়নটা খুব ছোট, খুবই ছোট, একদম পুচকি ক্যাটায়ন, মানে ধরো আমি বললাম যে এরম সাইজের, বা আমি এখানে করে দিলাম যে কোঅর্ডিনেশন নাম্বার, ধরো কোঅর্ডিনেশন নাম্বার 2, মানে একটা ছোট ক্যাটায়ন আছে, তার চারদিকে সব থেকে বেশি দুটো অ্যানায়ন প্যাকিং করতে পারবে, তাহলে কি তার কোঅর্ডিনেশন নাম্বার হবে 2। ঠিক আছে, যদি কোঅর্ডিনেশন নাম্বার যদি 2 হয়, তাহলে তার রেডিয়াস রেশিও বা আর প্লাস আর মাইনাসের ভ্যালু হবে 0 থেকে 0.155। বোঝা গেল? যদি কোঅর্ডিনেশন নাম্বার যদি 2 হয়, তখন আর প্লাস আর মাইনাসের ভ্যালু হয় 0 থেকে 0.155। জিরোটা হয় না, এই জন্য 0 থেকে বলছে, এই দুটো রেঞ্জের মধ্যে ভ্যারি করে, এই দুটো রেঞ্জের মধ্যে ভ্যারি করে। ঠিক আছে, আচ্ছা সেরকমভাবে যদি কোঅর্ডিনেশন নাম্বার যদি 3 হয়, তার মানে জিনিসটা কি, ধরো একটা একটু বড় হয়েছে ক্যাটায়নটা, তাহলে এখানে তুমি 3টে অ্যানায়ন এখন তুমি ফিট করতে পারছো, 1 2 3টে। তখন আর প্লাস আর মাইনাসের রেশিওটা হচ্ছে 0.155 থেকে 0.225। ঠিক আছে, 0.155 থেকে 0.225। যখন কোঅর্ডিনেশন নাম্বার 4 হচ্ছে, তখন জিনিসটা কেমন, তখন মানে ক্যাটায়নটা কি আর একটু বড় হয়ে যাচ্ছে, আর একটু বড় করে দিই, তখন সেটা কেমন হচ্ছে, 1 2 3 4 এরকম হচ্ছে দেখতে প্রায়। ঠিক আছে, তখন বলছে আর প্লাস আর মাইনাসের ভ্যালু বলছে 0.225 থেকে 0.414। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, 5, কিন্তু বলছে 5টা সচরাচর কোঅর্ডিনেশন নাম্বার 5 আয়নীয় যৌগতে দেখা যায় না, তাই ওটাকে আমি অ্যাভয়েড করে দিলাম। ঠিক আছে, নেক্সট আমি একদম চলে যাচ্ছি 6। এবার সবাই বলে আমাকে 6 এর স্ট্রাকচার দেখাও। আচ্ছা, 6 এর স্ট্রাকচার তো আমি এখানে আঁকতে পারবো না, কারণ ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম যদি আঁকতে চাই আমি, তাহলে দেখো 4টে সেট হয়ে গেল এখানটায়, আর দুটো কোথায় সেট করতে পারবো, এইখানে একটা, মানে উপরে একটা, খাতার উপরে একটা, খাতার নিচে একটা, সেটা কি এখানে আঁকা যাবে? আঁকা যাবে না। তো আমি স্ট্রাকচারটাকে তোমরা নিজের একটু ভিজুয়ালাইজ করে নাও, একটু ভিজুয়ালাইজেশন পাওয়ারটা বাড়াও, তাহলে জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারবে। মানে কি, 4টে আছে এরকম, মাঝে ক্যাটায়ন, 4টে অ্যানায়ন, আর দেখো এর উপরে একটা, তুমি এখানে একটা বড় করে অ্যানায়ন সেট করে দাও, আর এর ঠিক খাতার ওপাশে নিচে আর একটা অ্যানায়ন সেট করে দাও, তাহলে হয়ে গেল 6। তার আর প্লাস আর মাইনাস এর ভ্যালুটা হচ্ছে 0.414 থেকে 0.732। ঠিক আছে, তখন যে স্ট্রাকচারটা তৈরি করে সেটাকে বলা হয় অক্টাহেড্রাল। ঠিক আছে, অক্টাহেড্রাল স্ট্রাকচার তৈরি করে। আচ্ছা, যখন তেমন 7 হয় না, ঠিক আছে, 7ও দেখা যায় না, একদম 8-এ চলে আসছে, যখন কোঅর্ডিনেশন নাম্বার 8 হয়, তাহলে সেটা কি, সেটা কেমন হবে তোমরা ভিজুয়ালাইজ করো। আমি দেখাবো পরে, আমি লেকচারের পরে একটা ছবি আমি তোমাদের দেখিয়ে দেবো কোঅর্ডিনেশন নাম্বার 8 কোনো কম্পাউন্ডের স্ট্রাকচার কেমন হয়, এখন দেখে নাও। ঠিক আছে, এখন এর ক্ষেত্রে বলছে আর প্লাস আর মাইনাসের ভ্যালুটা, এটা বলছে এটা থাকে 0.732 থেকে 1.000 মধ্যে, মানে 1-এর মধ্যে, 0.723 থেকে 1-এর মধ্যে থাকে, তখন সেটা হয় দেখতে কিউবিক, বা তাকে বলা হয় ঘনক, তাই তো, ঘনকীয় দেখতে হয়। ক্লিয়ার? চারটা পুরো দেখা যাচ্ছে, দেখো ঠিক আছে। এবার খুব ভালো, সবাই বলছে বাস সুন্দর তো বেশ লাগছে দেখতে এটাকে,
কিন্তু কী করে এলো? এই যে আর প্লাস আর মাইনাসের ভ্যালু কী করে এলো? এই যে আর প্লাস আর মাইনাস, এই যে 3 যদি হয় তাহলে আর প্লাস আর মাইনাসের ভ্যালু 0.155 থেকে 0.225 মধ্যে আসছে, কী করে বুঝবো? একটা কি বোঝা যায়, যদি তোমাকে কম্পাউন্ড প্রোভাইড করে দেওয়া থাকে এবং তার রেডিয়াস তুমি জানো, তাহলে তুমি বুঝতে পারবে ধরো একটা কোঅর্ডিনেশন নাম্বার 3 একটা কম্পাউন্ড আছে, তখন তুমি আর প্লাস বাই আর মাইনাস বের করে নিতে পারবে। যদি না জানো তাহলে কী হবে? এই ছবিটাকে ফলো করো, আমি এর ক্ষেত্রে 3-এর ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ছবিটাকে ভালো করে ফলো করো। সবার জ্যামিতি বা জিওমেট্রিতে তো নিশ্চয়ই ভালো জ্ঞান আছে আশা করি। তাহলে দেখা যাক, আমি কোঅর্ডিনেশন নাম্বার 3 এর ক্ষেত্রে দেখাচ্ছি কেমন স্ট্রাকচার হয়। মাঝখানে একটা থাকে ক্যাটায়ন, তাই তো? ক্যাটায়নটাকে টাচ করে অ্যানায়ন একটা, এই একটা অ্যানায়ন, এই একটা অ্যানায়ন। ক্লিয়ার? এরা একে অপরকে অলমোস্ট টাচ করে আছে, মানে একদম মানে টাচ করছে না, কিন্তু কিন্তু এই দূরত্বটা এতটাই কম আর তুমি নেগলেক্ট করতেই পারো, ঠিক আছে? আচ্ছা, এবারে এই অ্যানায়নগুলোর যে অ্যানায়নগুলোর সেন্টার আছে, যেটাকে নিউক্লিয়াস বলছি আমি, ক্যাটায়নেরও সেন্টার আছে, এই অ্যানায়ন সেন্টারগুলোকে যোগ করে দাও। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দেখি এইটা কি, এটা কি তৈরি হলো? এটা তো একটা গোলক হয়, তুমি একটা বৃত্ত ধরে নাও এটাকে, বা সার্কেল ধরে নাও, তাহলে সার্কেলে এটা কি? রেডিয়াস। কার রেডিয়াস? এগুলো কি? অ্যানায়ন। তাহলে এটা কি হবে? আর মাইনাস। এটা কি হবে? আর মাইনাস। এটা কি হবে? বা এটা আর মাইনাস। এবার আমি করছি কি, ধরো এই ক্যাটায়নের যে সেন্টারটা আছে আর এই অ্যানায়নের সেন্টার, এই দুটোকে আমি যোগ করে দিচ্ছি, আর এখান থেকে ঠিক একটা পারপেন্ডিকুলার বা একটা লম্ব এখান থেকে আমি টেনে দিচ্ছি, ঠিক আছে? এটা কি? ঠিক এইটুকুটা, এটা কি? এই যে ক্যাটায়নটা আছে তার কি এটা? রেডিয়াস বা ব্যাসার্ধ, মানে আর প্লাস। এটা কি? অ্যানায়নের ব্যাসার্ধ, মানে আর মাইনাস। আচ্ছা দেখো, তিনটে একই অ্যানায়ন, একই ডিস্টেন্সে আছে, তাহলে এই যে তিনটে লাইন, এই তিনটে লাইন কি? এই যে তিনটে সাইড, এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, এই তিনটে সাইড কি তাহলে সমান? এটাকে বাংলায় এই ত্রিভুজটাকে তুমি কি বলবে, বা এই ট্রায়াঙ্গেলটাকে কি বলবে? সমবাহু ত্রিভুজ, তাই তো? সমবাহু, তার মানে কি এই সাইডগুলো, সাইডস বা বাহুগুলো আর ইকুয়াল। আর যদি এটা সাইডস যদি ইকুয়াল হয়, যদি এটা সমবাহু ত্রিভুজ হয়, তাহলে কি হবে? এই অ্যাঙ্গেলগুলো কত হয়? 60 ডিগ্রি, তাই তো? আচ্ছা তোমরা তো অনেক উপপাদ্য করেছো, যদি অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? ঠিক এই অ্যাঙ্গেলটা 60 হাফ, মানে কত হবে? এটা 30 ডিগ্রি। এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। এবার আমি এটাকে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, দেখো ছোট্ট একটা ত্রিভুজ তৈরি হয়েছে না এখানে, এটাকে আমি একটু বড় করে আঁকি, তাহলে কেমন জিনিসটা হচ্ছে? এইভাবে এইভাবে মানে জাস্ট আমি এই ত্রিভুজটা নিয়েছি, ঠিক আছে? এই যে ত্রিভুজটা, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি নিয়ে, এই ট্রায়াঙ্গেলটাকে আমি নিয়েছি, তাহলে এই ট্রায়াঙ্গেলের এইটা কি? 30 ডিগ্রি। যেহেতু এটা পারপেন্ডিকুলার বা লম্ব, তাই এটা কি? 90 ডিগ্রি। আচ্ছা এই ট্রায়াঙ্গেলের এই জিনিসটা কোনটা? এই যে এইটার ভ্যালু কত? দেখো যে আর প্লাস আর মাইনাস অ্যাড করলে যেটা হয়, মানে কি এটা কত হচ্ছে? আর প্লাস প্লাস আর মাইনাস, তাই তো? এটা আর প্লাস প্লাস আর মাইনাস হচ্ছে। আচ্ছা এইটা কত? জাস্ট এইটা আর প্লাস, কারণ কি এটা এর রেডিয়াস ক্যাটায়নের,
আর প্লাস, আর এইটা কত, এই জায়গাটা, এইটুকু জায়গা। আচ্ছা ছবিটা এটা একটু গড়বড় যেটা আছে সেটা হচ্ছে খাতায় তো সেভাবে হচ্ছে না। তুমি যদি এটাকে ঠিক আছে আমি জিনিসটাকে ঠিক, আচ্ছা দেখো এই জিনিসটা, এই দুটো জিনিস খুব কাছাকাছি থাকবে, যেটা কাছাকাছি এখানে নেই, ছবিটা একটুখানি একটু গড়বড় হয়েছে। আচ্ছা তাহলে আমি এইটাকে ছেড়ে দিচ্ছি, আমি ধরো এইখান থেকে এইখানে একটা পারপেন্ডিকুলার টানলাম, ঠিক আছে, যদি এই যে এই জিনিসটা, তখন আমি এই ট্রায়াঙ্গেলটাকে কনসিডার করছি। এই ট্রায়াঙ্গেলের এটা কি, আর প্লাস আর মাইনাস, এটা 30 ডিগ্রি, আর এটা কি আর মাইনাস, এটা কোনটা এর, এইটা আর মাইনাস। আমি এটা দিয়েও করতে পারতাম, কোনো অসুবিধা নেই, যদি এটা দিয়ে আমি করি তাহলে কী হবে, এত কিছু ছেড়ে দিলাম, এটা দিয়ে করলে কী হবে আর এটা দিয়ে করলে কী হবে, একই ব্যাপার। আমি এটাকে জাস্ট ছবিটা জাস্ট একটু এখানে ভুল হয়েছে এই জায়গাটায়, এই জায়গাটা ঠিক আছে, ঠিক আছে, কারণ এই দুটো অলমোস্ট টাচ করে থাকবে। দেখো এখানে যেমন এটা অলমোস্ট টাচ করে আছে, তাই এটা হচ্ছে আর মাইনাস। তাহলে এই যে তোমার ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি যদি বলি কস 30 ডিগ্রি, সেটা কত দেখো, আর মাইনাস বাই আর প্লাস প্লাস আর মাইনাস, যেটাকে কি বলা হয় ভূমি বাই অতিভুজ বা বেস বাই হাইপোটেনিউস। এটার বেস কত, এইটার বেস আর মাইনাস, আর এটা কি তার হাইপোটেনিউস, এটা আর প্লাস প্লাস আর মাইনাস, দেখো আর প্লাস প্লাস আর মাইনাস, ঠিক আছে। আচ্ছা এটাকে আমি রেসিপ্রোকাল করে দিই, নিয়ে নিই, উল্টে দিই। আচ্ছা তার আগে বলি কস 30 কত হয়, কস 30 ভ্যালু কত, cos 30 root 3/2 equal to r minus by r plus plus r minus, ঠিক আছে। জিনিসটাকে পুরোটা উল্টে দিই, তাহলে কত হবে 2/√3 equal to r plus plus r minus by r minus, তাই তো। এখন এটাকে যদি করি, আমি এটাকে এই পাশে করে নিলাম, দেখো 2/√3 equal to কত হচ্ছে আর প্লাস বাই আর মাইনাস প্লাস, মানে এটা বাই এটা প্লাস এটা বাই এটা, মানে এটা বাই এটা মানে কি আর মাইনাস বাই আর মাইনাস মানে কি 1, তাই তো। এই জিনিসটাকে আমি এবারে করছি এবার, তাহলে কি হচ্ছে আর প্লাস প্লাস আর মাইনাস সমান কত লিখতে পারি 2/√3 মাইনাস 1, ক্লিয়ার। এইটা অলমোস্ট আসছে ভ্যালুটা 0.155 এর কাছাকাছি, অর্থাৎ হাইয়েস্ট 0. মানে তোমার লোয়েস্ট সেটা হচ্ছে কত কত হতে পারে 0.155। দেখো ডেটা মিলিয়ে নাও, এই যে কোঅর্ডিনেশন নাম্বার 3 আর প্লাস বাই আর মাইনাস 0.155, এরকম করে সবগুলো করা যেতে পারে, সবগুলো করা যেতে পারে যদি জ্যামিতি বা জিওমেট্রি যদি ভালো দক্ষতা যদি থাকে, ক্যাপাসিটি যদি থাকে, তাহলে সব কিছু করা যেতে পারে এভাবে, সবগুলোই বের করা হয়েছে এইভাবেই, ঠিক আছে। আমি একটা দেখিয়ে দিলাম, তাহলে এখানে কনফিউশনটা একটু ক্লিয়ার করে নাও, আরেকবার বলছি। দেখো এই যে জায়গাটা এটা কিন্তু একেবারের সঙ্গে কানেক্টেড হবে, আমি সেটা করতে পারিনি এখানটায়, এখানে করেছি। দেখো এই তখন কি করবে, এই যে ট্রায়াঙ্গেলটা আছে এটাকে কনসিডার করো, তার কি এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে আর মাইনাস, আর এটা কি আর প্লাস প্লাস আর মাইনাস। যদি খুব অসুবিধা হয় তাহলে সাইন দিয়ে করতে পারো, তখন কি হবে, তখন সাইন 30 ডিগ্রি করলে কত হবে আর প্লাস বাই আর প্লাস প্লাস আর মাইনাস, নর্মাল জিনিস, ঠিক আছে। এটা ক্লাস 10-এর জিনিস, এটা নিয়ে এত কথা বলার কিছু নেই, ঠিক আছে। তাহলে এটা রেডিয়াস রেশিও কত হয়ে গেল CN3-র জন্য আর প্লাস বাই আর মাইনাস কত হলো 0.155, তাহলে এভাবে বের করা যেতে পারে। ক্লিয়ার, জিনিসটা দেখে নাও একবার, ক্লিয়ার, ওকে। তাহলে মোটামুটি স্ট্রাকচারের যা গল্প ছিল, কিভাবে স্ট্রাকচার হয়, কোঅর্ডিনেশন নাম্বার কত, সেটা মোটামুটি ক্লিয়ার হলো। এবার আমি তোমাকে একটা কোয়েশ্চেন দিই, ধরো একটা নর্মাল কোয়েশ্চেন দিলাম, বললাম সিজিয়াম ক্লোরাইড CaCl এর আর প্লাস আর মাইনাসের ভ্যালু বলা আছে 0.932, 0.932। এবার আমি যদি বলি এর জিওমেট্রি কি, বা স্ট্রাকচার কি করে বলবে,
কী করতে হবে তাহলে? তাহলে আমাকে রেডিয়াস রেশিও রুলটা আরেকবার দেখতে হবে। যে দেখো 0.932 মানে কি অনেকটাই বেশি, একের কাছাকাছি চলে গেছে, মানে এটি ইজ গ্রেটার দেন কত? গ্রেটার দেন হচ্ছে 0.732 আর একের মধ্যে। তাহলে যদি গ্রেটার দেন 0.732 হয় তাহলে কোথায় আছে দেখো, এই যে 0.732 আর একের মাঝামাঝি থাকলে কি হয়? সেটা হয় কিউবিক। তার কোঅর্ডিনেশন নাম্বার কত হয়? 8। তাহলে কোশ্চেন এটা দিতে পারে যে এটা দিয়ে দিয়েছে এর জিওমেট্রি কত আর কোঅর্ডিনেশন নাম্বার কত। তাহলে জিওমেট্রি কী হবে তাহলে? কিউবিক আর কোঅর্ডিনেশন নাম্বার 8 হলো। এরকম কোশ্চেন নিতে থাকতে পারে, জয়েন্টে থাকতে পারে। ধরো আরেকটা কোশ্চেন আমি বললাম, আর একটা কোশ্চেন এরকম একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। ধরো একটা কোশ্চেন দিয়ে দিল যে বললো ধরো ইন জিঙ্ক সালফাইড ক্রিস্টাল, বলছে বলা আছে ধরো ক্যাটায়নের যে রেডিয়াসটা বলা আছে 0.74 অ্যাংস্ট্রম আর অ্যানায়নের রেডিয়াসটা বলা আছে 1.84 অ্যাংস্ট্রম। তাহলে এটা তোমাদের আমি হোম টাস্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক, ছোট্ট হোমওয়ার্ক। এখান থেকে তুমি কি বের করবে? কম্পাউন্ডের জিওমেট্রি, কম্পাউন্ডের কোঅর্ডিনেশন নাম্বার। ক্লিয়ার? পারবে নিশ্চয়ই, হিন্ট আর দেওয়া যাবে না, অনেক কিছু শেখানো হয়ে গেছে। এরপর থেকে এর মধ্যে থেকেই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যেটা করব সেটা, এই যে আমি এত কিছু বললাম, ধরো কোঅর্ডিনেশন নাম্বার বলে দিলাম, এবারে কোঅর্ডিনেশন নাম্বার কার কত, কোন কম্পাউন্ডের কত আমি কিছু বলিনি, সেইটা নিয়ে আমি কিছু ভিজুয়াল দেখাবো, কম্পাউন্ডের স্ট্রাকচার দেখাচ্ছি, কম্পাউন্ডের কোঅর্ডিনেশন নাম্বার দেখাচ্ছি, দেখিয়ে লেকচারটা আমি শেষ করছি। ওকে? NaCl এর স্ট্রাকচারটা যখন আমি স্টাডি করছি, এখানে দেখতে পাচ্ছ যে রেড যে ডটটা আছে ওটা Na+, আর ব্লুগুলো ক্লোরিন মাইনাস। তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যদি স্ট্রাকচারটার একদম সেন্টারে যদি তুমি সোডিয়ামটাকে স্টাডি করো, তাহলে দেখবে যে ওই সোডিয়ামের ঠিক 6 দিকে 6টা ক্লোরিন আছে। দেখো, সামনের দিকে একটা, পেছন দিকে একটা, দুদিকে দুটো, উপরে একটা, নিচে একটা, ঠিক আছে? তার মানে একটা সোডিয়ামকে ঘিরে 6টা ক্লোরিন রয়েছে। আর কোঅর্ডিনেশন নাম্বার ডেফিনেশানে কী ছিল? যে ক্যাটায়নকে ঘিরে যতগুলো অ্যানায়ন থাকবে সেটা হবে তার কোঅর্ডিনেশন নাম্বার। অপরপক্ষে তুমি দেখতে পাবে যে ক্লোরিন যেখানে আছে, স্ট্রাকচারটা পুরোটা ফুলফিল হয়নি এখানে, এগুলো এই লেয়ারগুলো পরপর চলে যাবে। যেখানে ক্লোরিন আছে দেখবে ক্লোরিনের আবার দেখবে যে ধরো তুমি ডান দিকে ক্লোরিনটাকে কনসিডার করো, এই ক্লোরিন দেখো বাঁ দিকে একটা সোডিয়াম, নিচে একটা সোডিয়াম, দুপাশে দুটো সোডিয়াম, ওপরে একটা সোডিয়াম। আবার তুমি যদি একটা স্লাইড ডান দিকে যদি করে দাও, তখন দেখবে ডান দিকেও একটা সোডিয়াম থাকবে। অর্থাৎ একটা এনএকে ঘিরে 6টা ক্লোরিন রয়েছে, আবার একটা ক্লোরিনকে ঘিরে 6টা সোডিয়াম রয়েছে। অর্থাৎ এটা একটা 6x6 কোঅর্ডিনেটেড স্ট্রাকচার। ওকে? তাহলে NaCl এর স্ট্রাকচারটা এরকম। এটার যে জিওমেট্রি দেখতে পাচ্ছ, যদি তুমি এটাকে ইউনিট সেলটা যদি নাও, অর্থাৎ তুমি যদি মাঝখানের সোডিয়ামটার সঙ্গে বাকি যে ক্লোরিনগুলো আছে 6 দিকে ওগুলো যদি যোগ করো, তাহলে দেখবে তুমি একটা অক্টাহাইড্রাল জিওমেট্রি পাবে, অর্থাৎ যার 8টা তল দেখতে পাচ্ছ। তাহলে NaCl এর তখন জিওমেট্রি হয়ে যাচ্ছে অক্টাহেড্রাল জিওমেট্রি, এবং এটা 6:6 বা 6x6 কোঅর্ডিনেটেড কম্পাউন্ড। এখন আমি সিজিয়াম ক্লোরাইডটাকে স্টাডি করব। যেহেতু সোডিয়ামের থেকে সিজিয়ামের সাইজটা অনেক বড়, কারণ এটা গ্রুপে অনেক নিচে আছে, তো সাইজ ইনক্রিজ করছে। যেহেতু সিজিয়াম ক্যাটায়নের সাইজটা অনেক বড়, তাহলে তাকে একটা ভয়েডের মধ্যে রাখতে গেলে তার চারিদিকে আরও বেশি সংখ্যক অ্যানায়নের প্রয়োজন। এবার এই জন্য দেখো আমি সিজিয়াম ক্লোরাইডের ইউনিট সেলটা নিয়েছি, যেখানে সেন্টারে আছে সিজিয়াম, তাকে ভয়েডে রাখার জন্য তার 8 দিকে 8টা ক্লোরিন এসছে। অর্থাৎ এটা তুমি যদি স্ট্রেট লাইনে যোগ করো, তখন দেখতে পাবে এটা একটা কিউবিক স্ট্রাকচার দিচ্ছে। এখন সিজিয়াম ক্লোরাইডের একটা পুরো স্ট্রাকচার দিলাম, পুরো তো না, এটা মোটামুটি একটা বড় স্ট্রাকচার দিলাম, যেখানে দেখো যে ইয়েলো জোনটা আছে ওটা একটা ইউনিট সেলটা কনসিডার করেছে, ইউনিট সেলটাকে দেখিয়েছে, যেটা আমি আগের পিকচারে এক্ষুনি দেখিয়েছি। ঠিক আছে? তাহলে এরকম ইউনিট সেলগুলো যুক্ত হয়ে হয়ে বড় স্ট্রাকচার তৈরি করছে। এখানেও দেখতে পাবে যে রেডগুলো আছে সিজিয়াম ক্যাটায়ন, আর ক্লোরিনগুলো তোমার ব্লুতে ইন্ডিকেট করা আছে। তো এখানেও দেখতে পাচ্ছ যে একটা সিজিয়ামকে ঘিরে যেমন
ক্লোরিন আছে 8টা, তেমন একটা ক্লোরিনকে ঘিরে আবার 8টা সিজিএম আছে। এবার যদি তুমি স্ট্রেট লাইনে যদি এগুলোকে জয়েন করো তাহলে দেখবে এগুলো একটা কিউবিক স্ট্রাকচার দিচ্ছে বা একটা ঘনকের মতো স্ট্রাকচার দিচ্ছে। এখানে লেকচারটা শেষ করার আগে একটা জিনিস পড়ে রাখি, যে সমস্ত মেটালের বিভিন্ন রকম ভ্যালেন্সি আছে, অর্থাৎ কোনো ফিক্স ভ্যালেন্সি নেই, যেমন ধরো লোহা, আয়রন, তার +2 হয়, +3 হয়, সেই সমস্ত ক্যাটায়নের ক্ষেত্রে রেডিয়াস রেশিও রুলটা অ্যাপ্লাই করা যায় না। ওকে, আজকের লেকচার এই অবধি। থ্যাংক ইউ।